রাজনীতির জটিল সমীকরণে ভবিষ্যৎবাণী খুব একটা কাজে না এলেও রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন ২০২৫ সালের রাজনীতিতে প্রভাব থাকবে বিগত বছরের এবং রেশ থাকবে ২০২৪ সালের। কারণ ২০২৪ সাল রাজনৈতিক অঙ্গনের উত্থান পতনের বছর, স্মরণীয় বছর। কারণ ২০২৪ সালেই ঘটে গেছে ঐতিহাসিক গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে কতটুকুন রাজনৈতিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো, সেই সঙ্গে নতুন বছরের রাজনীতির মেরুকরণ, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন RIL নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছে যে নতুন বছরের রেশ থাকবে পুরনো বছরের রাজনীতির। সেই জায়গা থেকে জানতেই চাই, গণঅভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে কতটুকুন রাজনৈতিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। মূলত আমরা একটা বড় ধরনের বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছি। যদিও এই আন্দোলন বিপ্লবের মাধ্যমে পতিত সরকার ক্ষমতা ছেড়েছে, তো তারপর থেকে আপনি খেয়াল করুন যে আসলে একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটছে যে এটা এত বেশি অপ্রত্যাশিত এবং অভাবনীয় ঘটনা ঘটছে, যার উপরে মনে হচ্ছে যে রাষ্ট্র নিয়ন্ত্রণ নেই, যারা আন্দোলন করেছে তাদেরও নিয়ন্ত্রণ নেই, এবং সবশেষে সর্বসাকুল্যে ভোগান্তি যাচ্ছে সাধারণ মানুষের, জনমানুষের ভোগান্তি। এখন দেখুন, প্রত্যেকটা বিপ্লবের প্রতি বিপ্লব হয়, অনেকগুলি প্রতি বিপ্লব হতেই পারে। তো সেখানে আমরা দেখলাম যে কোনো সময় আনসারের মাধ্যমে, কোনো সময় অটো রিক্সার মাধ্যমে, কোনো সময় পুলিশ সদস্য, পুলিশের যে বরখাস্তকৃত ক্যাডেটদের মাধ্যমে। আজকে দেখলাম যে যারা কি বলে অটো চালায় তারাও চাচ্ছে রাজধানী শহরে, মানে যার যেখানে খুশি সেখানে তারা দাবি দাওয়া তুলে মানে ঢাকা এখন বায়নার শহর হয়ে গেছে আর কি। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মোটা দাগে যে জন আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা ছিল, সেখানে দুই তিনটা জিনিসের দিকে যদি আমরা খেয়াল করি, আসলে এগুলি প্রত্যাশা পূরণ হয়নি। এবং যদি আমি মোটা দাগে কয়েকটা জিনিসের কথা বলি, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মানে আকাশচুম্বী মূল্য, দ্বিতীয়ত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থা, যদিও ভেঙে পড়েছিল সেখান থেকে কিছুটা হলেও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারপর অর্থনীতি, জাতীয় অর্থনীতির অবস্থা খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে বাইরের থেকে টাকা আসা, রেমিটেন্স প্রবাহ, এটা কিন্তু হয়েছে, ভালো হয়েছে। রেমিটেন্স প্রবাহের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে। যখনই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কিন্তু রেমিটেন্স প্রবাহটা খুব বেশি হয়। কারণ বাংলাদেশের টাকা যারা বিদেশ থেকে পাঠান তারা কোনো পেশাদার কোনো মানুষ পাঠান না, একেবারেই যারা নিরেট, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তারাই কিন্তু টাকা পাঠান। সুতরাং ওই টাকায় তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড সব ওইটা দিয়েই চালিত হয়, পরিচালিত হয়। সুতরাং রেমিটেন্স প্রবাহ কিন্তু বাড়াটা কিন্তু মানে খুব একটা উৎসাহের বিষয় নয়, খুব একটা আগ্রহের বিষয় সবসময় হয়েছে। কিন্তু অন্যান্য যে বিষয়টা অত্যন্ত আতঙ্কের, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দিনে দিনে, এখন পর্যন্ত আমরা একাধিকবার বিভিন্ন টক শোতে বলেছি যে এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এগুলি কিন্তু মানে এগুলির রেশ বা এগুলির যে ভোগান্তি, এটা কিন্তু এখনও চলছে। মাঝের থেকে একটা বড় রাজনৈতিক দল কিন্তু এটার জন্য খেসারত দিতে হবে। বিকজ এই যে মিথ্যা মামলাগুলি হচ্ছে, এটা কিন্তু তাদের প্রণোদনায় হয়েছে, তারাই এটা বাদীকে মিথ্যাভাবে অনেক মানুষকে মানে ইয়ে করে জড়িয়ে এই মামলাগুলি করেছে। এগুলি কিন্তু একাধিকবার সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে এটার উপরে পরিপত্র জারি করেছে, নির্দেশনা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সো সব মিলে বলতে গেলে যে সাধারণ মানুষ কী চায়, একটু জিনিসপত্র কম দামে কিনে মানে খাবারটা মানে যেন পায় ঠিক মতো, এবং দ্বিতীয় হলো শান্তিতে ঘুমাতে চায়। এই দুইটা জায়গায় কিন্তু জন আকাঙ্ক্ষা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। কারণ এটার জন্য দায়ী কে, এটা নিয়ে আসলে গবেষণা করার বিষয় নয়। আমরা দেখতেই পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা সফল এই জায়গাগুলি হয়নি। পুলিশ খুব একটা এখনও কার্যকরী অবস্থায় যেতে পারেনি। পুলিশ যদি কার্যকরী অবস্থায় যেতে না পারে, সেখানে বিকল্প ছিল, অনেকগুলি বিকল্প ছিল। এই বিকল্পগুলোও কেন জানি গভর্নমেন্ট গুরুত্বের সাথে বিবেচনা করছে না। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে মানে মোতায়েন করা হয়েছে, কিন্তু সেখানে সশস্ত্র বাহিনীকে বহুমাত্রিক যে ব্যবহার হতে পারতো সেটাও হচ্ছে না। তো সব মিলে আমি মনে করি এটা বড় ধরনের বিশৃঙ্খলার ভিতর দিয়ে দেশ যাচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত একটা সরকার না আসবে, এবং ওই সরকার আসলেও যে বড় স্বস্তি ফিরে আসবে তেমন আমি দেখছি না। আপনি যারা বলছেন যে আসলে এই বিপ্লবের যে রেশ, 24-এর রেশ,
25 এসে পৌঁছেছে, তারপরে নির্বাচিত সরকার আসলে আমি মনে করি না যে খুব ভালো কিছু সামনে অপেক্ষা করছে। মানে এরকম মানে লক্ষণ আমি অনুভব করছি না বা আমি দেখতে পাচ্ছি না। আমরা জন আকাঙ্ক্ষার কথা যদি আপনার কাছে শুনলাম, যেমনটি যে আপনি বললেন যে জন আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে সরকার, কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি আমরা জানতে চাই, সেটি আসলে সরকার কতটুকু পূরণ করতে পেরেছে? রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে সবচেয়ে আমরা একেবারে সাধারণ মানের কথাই যদি বলি, সাধারণ মানুষ যারা গত 18 বছর 15 বছর ভোটাধিকার দিতে পারেনি, এটা বাংলাদেশের কিন্তু একটা বিশাল অংশ, 40 থেকে 50% হয়তো বা যারা গত 15 বছরে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করে ভোট দিতে পারেনি, এখন ভোট দেওয়ার একটা বিশাল একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। কিন্তু এখানে কথা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং আমি এখানে সবাইকে যে আন্তরিক দেখতে পাচ্ছি তা কিন্তু না। রাজনৈতিক দল এক এক দলের এক এক ধরনের চাহিদা। কেউ চাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন, যত তাড়াতাড়ি সম্ভব, আবার কেউ চাচ্ছে না সংস্কারগুলি হোক। তারপরে তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটা টাইম স্লট দিয়েছেন যে ডিসেম্বর, এই বছরের শেষ থেকে সামনের বছরের মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে নির্বাচন। এতটুকু মনে হয় ধৈর্য ধারণ করা উচিত। রোডম্যাপ চাচ্ছে, অনেক দল রোডম্যাপ চাচ্ছে। রোডম্যাপ বলতে কি, শুধু স্পেসিফিক ডেটটা ঘোষণা করবে যে এত তারিখে নির্বাচন, এছাড়া তো বাকি সবকিছুই দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা যেমনটি বলেছে, আসলে নির্বাচনের তারিখ নির্ধারিত হবে, জনগণ কতটা সংস্কার চায় সেটি আমরা আসলে কিভাবে বুঝবো? জনগণ আসলে কতখানি সংস্কার চায়? এখানে জনগণের বিষয়টা আমি কথাটার সাথে একমত, কিন্তু আসলে জনগণ কারা, জনগণ কি চায় তাতে সাধারণ মানুষের তো কিছু যায় আসে না, দলগুলির কিছু, রাজনৈতিক দলের কিছু যায় আসে না। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যদিও তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তারা জন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। আমার ধারণা যে তারা জন আকাঙ্ক্ষা, যেটা যে মানুষের প্রয়োজন, যে দেশের উন্নয়ন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলি কোনো বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দলই এই জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয় নাই। তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, ক্ষমতার দিকে বেশি আকর্ষণ করেছে। সাধারণ মানুষ কি চাইবে? তারা মানে নিরাপদে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে। ভোট তো বাংলাদেশে একটা ধরনের একটা মানে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করে। তা সেটার জন্য তো পর্যাপ্ত সময়, মানে এখানে যৌক্তিক সময় বারবারই বলা হচ্ছে এতটুকু দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্লিয়ার বলেছে। প্রফেসর ইউনূসের একটা কথা আমি খুবই মানে ওনার একটা দিকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট, উনি সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন এবং বলেন। আপনি খেয়াল করে দেখেন, যতদিন উনি মামলায় ছিলেন ততদিন কিন্তু মুখ খোলেন নেই, কিন্তু এই ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে উনি একটু একটু করে কথা বলতে শুরু করেন। যখনই মিডিয়াতে অ্যাড্রেস করেন সোজা সাপটা বলেছেন যে আমরা এই কাজের না, আমাদেরকে আনা হয়েছে, আমরা চেষ্টা করব। আমি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের সাথে ইন্টারভিউ দিয়েছেন, চমৎকার। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, উনি বলেছেন যে হ্যাঁ, এটা আমাদের কাজ না, এখন যদি সফল হই তাহলে ক্লিক করলে ভালো, না হলে সরি, কিছু করার নেই। এখন কথা হলো যে এই পরিস্থিতি যদি রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাড়তি চাপ প্রয়োগ করে, তাহলে তো তাদের বেসামাল অবস্থা হবে। এখন ত্রাহি ত্রাহি অবস্থা, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থাতে চলে যাচ্ছে। সুতরাং এখানে সরকারের ব্যর্থতা আমি যতটা দেখছি, তার থেকে রাজনৈতিক মানে এই চাপটা আমার কাছে খুবই ন্যায্য চাপ মনে হচ্ছে না। এখানে একটু সহনশীল হয়ে, তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেটা রোডম্যাপ বলে যেটা জিনিস বলছে, পথ নকশা, ঠিক আছে, এমন একটা ডেট বলুক যে ঠিক আছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বা 28শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এরকম একটা কথা বললে মনে হয় একটা বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। তবে আমার মনে হয় একটু ভেবেচিন্তে, কারণ এত বড় যে আন্দোলন, এত বড় যে ত্যাগ, এত বিসর্জন যে হলো, এটা যদি এরপরে যদি একটা নির্বাচন গ্রহণযোগ্য না হয়, যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে তো সব কিছুই মানে ব্যর্থ হয়ে গেল, সব কিছু মানে মানে মিথ্যায় পর্যবেসিত হয়ে যাবে। তো সুতরাং আমাদের একটু রয়েস হয়ে একটু এগোলে মনে হয়। এটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমাদের জাতীয় ঐক্য, এটা আসলে কোনোদিনই হবার নয়। আমরা জাতিগতভাবেই আমরা অনৈক্যের জাতি। আমাদের দ্বন্দ্ব এমনভাবে, প্রতিহিংসা এমনভাবে আমাদের রক্তে মিশে গেছে, এই জাতিকে ঐক্যবদ্ধ করা কোনোভাবেই সম্ভব না। ভারতের ক্ষেত্রে দেখেন, যে কোনো বিষয়ে, যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে তারা কিন্তু এক সুরে কথা বলে। এখানে কোনো দলাদলের বিষয় নয়। ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে এখন যেটা আছে, দেখুন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, অন্যান্য যত রাজনৈতিক দল আছে, বাংলাদেশে মাইনরিটিস বা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই কথা সবাই কিন্তু বলছে, যদিও এটা মিথ্যা কথা বা এতটা যত অতিরঞ্জন করে বলছে। এবং দেশের মৌলিক বিষয়গুলোতেও তারা একাত্মতায় থাকে। সবসময় আপনি ভারতের ইতিহাস যদি ঘাটলে দেখবেন যে কোনো সময় জাতীয় স্বার্থে তাদের মধ্যে কিন্তু ঐক্য মানে অনৈক্য হয় নাই। আর আমাদের বাংলাদেশের ইতিহাস আপনি কোনো দিনে পাবেন না যে ঐক্য হয়েছে, কোনো বিষয়ে না। সো এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। তো এই জায়গাটা যদি পৌঁছাতে আমরা পারতাম, তাহলে একটা ভালো কিছুতে, এই একই বিষয়, নির্বাচনের বিষয় যদি আমাদের একটা জাতীয় ঐক্য হতো একটা, তাহলে আমরা একটা ভালো ফলাফল পেতাম। কিন্তু এই ঐক্য আমি দেখি না, কারণ ঐক্য হওয়ার মতো যে অনুকরণগুলি, তার কোনোটাই আমাদের সমাজে বিদ্যমান। রাজনীতির ভেতরে বাহিরে আসলে কি চলছে? কারণ নির্বাচনের বিষয়ে আপনি বলছিলেন যে ঐক্যের সম্ভাবনা আপনি দেখছেন না, কেন আমরা ঐক্যে পৌঁছাতে পারছি না?
ঐক্য পৌঁছানো না কারণ হচ্ছে কিন্তু স্বার্থ, দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ ইত্যাদি ইত্যাদি। দলীয় স্বার্থকে আমি এখানেই বলবো। এখানে যে বড় দুটি রাজনৈতিক দল এখন মাঠে আছে, যেমন ধরুন বিএনপি তারা একটা বড় রাজনৈতিক দল, তাদের সামনে সম্ভাবনা আছে ক্ষমতা যায়। তারা এখন আমার সোজা কথা সেটা হচ্ছে যত দিন যাচ্ছে তাদের কিন্তু জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। বিকজ যে কর্মকাণ্ডগুলি 4-5 মাসে হয়েছে সেগুলি কিন্তু মানে মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে। সুতরাং তারা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন নির্বাচনটা হয়। দ্রুত নির্বাচন হলে আমরা যদি ধরে নেই বিএনপি লাভবান হবে, তাহলে বিলম্বে নির্বাচন হলে লাভবান কে হবে? এখন জামাত ইসলাম চাইছে একটু রয়েস হয়ে যায়। আমি এই বড় দুইটা রাজনৈতিক দল, বাকি রাজনৈতিক দল আছে, ছোটখাটো রাজনৈতিক দল আছে, বা তাদের থেকে এই দুইটা রাজনৈতিক দলের এখন স্বার্থ অনেক বেশি বিবেচিত। জামাত ইসলাম দেখুন এই আন্দোলনের পর থেকে তারা মানুষের কাছে যাচ্ছে, ভালো কথা বলছে, যা হয়, হ্যাঁ, আর শান্তির কথা বলছে, আশার কথা বলছে, এগুলি কিন্তু অন্য বড় রাজনৈতিক দলগুলি তা করছে না। বিএনপি জামায়াতে ইসলাম তো আসলে রাজনীতির মাঠে আছে, কিন্তু আমরা যেমনটি দেখছি গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ভূমিষ্ঠ হবার আগেই সে রাজনৈতিক দল নিয়ে আলোচনা তুঙ্গে। আমি ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দলের কথা বলছি, যেটা আসলে ছাত্ররা ভাবছে যে এরকম একটা দল আসতে পারে 2-1 মাসের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত সেই রাজনৈতিক দল গঠিত হয়নি। কিন্তু এরই মধ্যে আমরা রাজনৈতিক দলের নানা অভিযোগ শুনছি, কিংস পার্টি হবে কিনা, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি হচ্ছে কিনা। এটা নিয়ে এক ধরনের মানে সংশয় এবং ধোঁয়াশা কাজ করছে। আমি মনে করি যে এরা মানে যারা বয়সে নবীন তরুণ, এদের অনেকে অনেক রকম কথা বলছে যে কেউ ঘুষ চাইলে ঘুষি মেরে দেবেন। হ্যাঁ, তো ঘুষি মেরে তো আর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করা যায় না। এরকম এদের বয়স কম, এরা অনেক কিছু, এদের অবদানকে আমরা অনেক বড় আকারে দেখি, কিন্তু পরবর্তী সময় আমি অনেক আগে বলেছিলাম তাদের উচিত ছিল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেশের ভালো মানুষকে ডাকা, যে আমরা একটা তৈরি করেছি প্ল্যাটফর্ম, এখন আপনারা আসেন, আপনারা নেতৃত্বের দায়িত্ব না নিয়ে আমার মনে হয় এরা নিজেরাই নেতৃত্বের স্বপ্নে বিভোর হয়ে আছে। সুতরাং এরা আমার ধারণা যে খুব একটা শক্তিশালী অবস্থানে যেতে পারবে। আর একটা জায়গায় আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘটনা, পতিত সরকার, তাদের যে বিভিন্ন অন্যায় অবিচার গুম সহ যা অর্থ পাচার সহ যত ধরনের খারাপ কাজ হয়েছে, এটা কেউ অস্বীকার করবে না, অস্বীকার করার কোনো বুদ্ধিও নাই। কিন্তু কথা হচ্ছে যে এখন ফ্ল্যাটলি যদি কেউ মানে সোজা সাপটা বলে দেয় যে আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে দিবে না, বিচার না হলে নির্বাচন হবে না, এই কথাগুলি মোটেই বাস্তবসম্মত নয়। বাংলাদেশের এখনও 30-35% মানুষ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় ঐক্য হবে কিভাবে? আপনি যারা অপরাধ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে, র্যাবের যত কর্মকর্তা আছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে আপনি বিচার করেন, ফাঁসি দেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ছাত্রলীগকে ব্যান করবেন কিভাবে, আওয়ামী লীগকে ব্যান করবেন কিভাবে? এটা নির্ভর করবে পরবর্তী যে দলটা আসবে, আওয়ামী লীগ কতদিন পরে ক্ষমতায় আসবে। দেখুন, যারা পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে, হাইতি থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায়, ইভেন ফিলিপাইনে এখন যে আপনার মনে আছে ইমেলদা মার্কোসের কথা, সে কীভাবে মানে অপমানিত হয়ে ক্ষমতা ছাড়লো। এখন কিন্তু মার্কোসের ছেলে এখন কিন্তু ফিলিপাইনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। যাই হোক, এখন কথা হচ্ছে যে তাদের যে ফিরে আসার প্রক্রিয়া, এটার জন্য কিন্তু বড় একটা জিনিস হলো অর্থ। সো আওয়ামী লীগের তো মানে অনেক অর্থ আছে, মানে 150 থেকে 180 বিলিয়ন ডলার তারা পাচার করেছে এই সময়টাতে। সুতরাং এখানে বড় ধরনের লবিস্ট গ্রুপকে, স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি সুইজারল্যান্ড ভিত্তিক একটা গ্রুপকে করেছে, নিয়োগ দিয়েছে। তা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশেরও যথেষ্ট আগ্রহ আছে। সুতরাং পরবর্তীতে যে দলটা আসবে, আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ফিরবে নির্ভর করবে তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ডের উপরে। তা এখন যদি রাজনৈতিক দলগুলি যে আপনার সামনে ক্ষমতা আসবে, তাদের মধ্যে কি গণতান্ত্রিক প্র্যাকটিস হয়েছে? অতীতে আমরা তো এই একটা দল পতিত হলো ফাইন, কিন্তু যে দলটা ক্ষমতা আসবেন বা জামাত ইসলামের কথা যদি বলি, তাদের তো আমরা অতীতটা জানি, এগুলি কিন্তু খুব সুখকর কিছু চিত্র দেয় না। সুতরাং সর্বসাকুল্যে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলি নিজের সংস্কার করা, নেতৃত্বের সরকার। আমাদের দেশের সমস্যা কি বলে, সবার উপরে হচ্ছে দেশ, তারপরে হলো দল, তার সবার নিচে হলো নেতা, কিন্তু ঘটনা হচ্ছে উল্টা। আমাদের এখানে সবার উপরে নেতা, তার নিচে হলো দল, এবং সবার পায়ের নিচে হলো দেশ। সুতরাং এই হলো অবস্থা। আর আমাদের মাছের সাথে আমাদের রাজনীতিক ইয়ার একটা বড় মিল আছে। যেমন মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে ভুলে যায়, একবার বড়শিতে ঠোকর দেওয়ার পরে ওই যখন আঘাত পায়, আবার কিছুক্ষণ পরে আবার ওই মাছ খেতে আসে। আবার দ্বিতীয় বিষয় হলো যে আমাদের মাছের পচন শুরু হয় কিন্তু মাথা থেকে। তা আমাদের দেশের রাজনৈতিক দলগুলির পচন শীর্ষ নেতৃত্ব থেকে। আপনি দেখেন, যে যত বড় ক্ষমতাবান নেতা, তার তত অর্থ পাচার, তার বেশি কেলেঙ্কারি বেশি, তার অনিয়ম বেশি, সে গুম খুমের হত্যা। সুতরাং এইটাই হলো আমাদের সমস্যা। আপনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির
আমি কার আপনি এরকম কার উপরে আস্থা রেখে এই জিনিসটা ছেড়ে দেবেন যে তারা আসলে আমরা নিশ্চিন্তে থাকবো, ভালো থাকবো, দেশ সেখানে ভালো প্রশ্ন থাকবে? আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কবে আসলে দায়িত্বের রাজনীতিতে পরিণত হবে? রাজনীতির সংস্কৃতিতে যদি পরিবর্তন না আসে, আদৌ কোনো ধরনের সংস্কার ফলপ্রসূ হবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, আরআইএল নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আরআইএল নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে আমরা যদি দায়িত্বশীল রাজনীতিতে পৌঁছাতে না পারি, তাহলে ক্ষমতার পালাবদল ছাড়া রাজনৈতিক অঙ্গনে আদৌ কোনো পরিবর্তন হবে কি? সোজাসুজি উত্তর যদি আমি দেই তাহলে হবে না, এটাই হলো বাস্তবতা। কারণ হওয়ার মতো যে বিষয়গুলি একটা বিপ্লব থেকে আহরণ করা উচিত ছিল, আমরা সেটা করতে পারিনি। হ্যাঁ, অনেক অযাচিত বিষয়, অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা এখন ব্যস্ত। যদি আপনাকে কয়েকটি উদাহরণ দেয়, ধরেন আপনার রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য এক ধরনের নাটক হয়ে গেল মাঝে। দ্বিতীয়ত হলো ওই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামাতে হবে কি হবে না, এটা নিয়ে একটা ইয়ে গেল। তারপরে জুডিশিয়াল কু একটা হয়ে গেছে এর মধ্যে, মানে বিচারপতিরা করতে চেয়েছিলেন। এরপরে এখন নতুন নতুন ইস্যু হচ্ছে প্রোক্লেমেশন নিয়ে আরেকটা। প্রোক্লেমেশন কি রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে? অবশ্যই অবশ্যই, কারণ এটা একটা কনফিউজিং স্টেটে চলে যাচ্ছে। দেখুন, সফল বিপ্লবের কিন্তু একটা বড় জিনিস ছিল প্রোক্লেমেশন। এটা করা উচিত ছিল বিপ্লবের পরপরই। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, 20শে জুন টেনিস কোর্টে কিন্তু একটা প্রোক্লেমেশন করেছিল যারা বিপ্লবী। তারা টেনিস কোর্টে গিয়ে বসে বলে যে আমাদের তিনটা হচ্ছে আমাদের আদর্শ: লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। এর উপর বেস করে আমরা এই টেনিস কোর্টে বসলাম, এখান থেকে আমরা উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই তিনটা নীতিকে অনুসরণ করে একটা পার্লামেন্ট গঠন না হয় বা একটা সংবিধান রচনা না হয়। দ্যাট ইজ কল্ড প্রোক্লেমেশন। যতগুলি সফল বিপ্লব হয়েছে প্রত্যেকটা। আর সেখানেও প্রশ্ন আছে, জুলাই বিপ্লব নাকি জুলাই গণ অভ্যুত্থান? আপনি এখন যার যেটা প্রয়োজন সেভাবেই সে ব্যাখ্যা করবে। আওয়ামী লীগ এটাকে কি বলবে? আওয়ামী লীগ বলবে ষড়যন্ত্র, তাই না? এবং যারা যারা এটার বেনিফিশিয়ারি তারা বলবে বিপ্লব, আবার ছাত্ররা বলবে বিপ্লব, আবার যখন রাজনৈতিক দল তখন বলবে যে গণ অভ্যুত্থান। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই সেটাকে ব্যাখ্যা করবে, এটাই স্বাভাবিক। এখন দেখুন, এটা প্রোক্লেমেশনটা এমন হয়ে গেছে, এটা কোনো প্রয়োজন নেই, এখন রিডান্ডেন্ট। এটা না করলেও কোনো কিছুতে থেমে থাকবে না। এখন আমাদের প্রয়োজনটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিছু কতিপয় সংস্কার করা, সামনে একটা ক্রেডিবল ইলেকশন করা। এখন এর মধ্যে আসছে, যোগ হচ্ছে, ঠিক আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ওয়ারেন্ট, রেড অ্যালার্ট জারি করা শেখ হচ্ছে। হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে। আপনি মনে করেন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আনা, আর ইতিমধ্যেই কিন্তু কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারত কতটা গ্রাহ্য করছে? ফেরত চাওয়া হয়েছে, কিন্তু আমি বলি যদি শেখ হাসিনাকে আনা আর হিমালয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতো একই রকম একটা বিষয় হবে। ভারত ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক। কেন চাইবে না? চাইবে না বিকজ ভারতের স্বার্থ এতদিন পর্যন্ত যেভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেভাবে সংরক্ষণ এবং কি বলবো এটাকে পরিচর্যা করে গেছে, এটা তো আর কেউ করেনি। হ্যাঁ, করেছে, বাকি গভর্নমেন্টগুলো যে করেনি তা না, কিন্তু তার কাছে যে অকুণ্ঠ যে ইয়েটা পেয়েছে সেটা তার কেউ পাবে না। সুতরাং এখানে একটা ভারতের একটা নৈতিক বিষয় আছে। ভারত এরপরেও চাইবে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক যেন ভালো করে এগিয়ে নেওয়া যায়। সেখানেও আমার মনে হয় তারা একটু ডিলে ব্যাটেল দেবে বা একটু অপেক্ষা করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার বড় ধরনের এঙ্গেজমেন্টে যেতে চাচ্ছে না বলেই আমার ধারণা। তারা চাইবে একটা নির্বাচিত সরকার আসুক এবং তারপরে আমরা তাদের সাথে ইয়ে করতে হবে। দেখুন, শেখ হাসিনার অপশাসনের সবচেয়ে বড় সহযোগী যদি আমরা ভারতকে বলি, আমার মনে ভুল বলা হবে না। কারণ এর আগে আমরা দেখেছি যে গুম সংক্রান্ত কমিশন কিন্তু গুমের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডেও ভারতের সংশ্লিষ্ট রয়েছে, এমনটি শোনা যাচ্ছে। আমি মানুষের দোষ দেওয়াটাকে পছন্দ করি না। আমার কথা হলো যে আগে আমাদের সোল সার্চিং করি, নিজেদের কি দোষ সেটা আগে বের করি। হ্যাঁ, আপনি মানে একটা চাইনিজ প্রভাব আছে যে ইফ ইউ ব্লেম সামওয়ান you cannot reach to the goal. If you blame yourself, you have gone half of the destination. And if you blame none, then you have reached to the destination. তা আমরা সুযোগ দিলাম কেন? আমরা সুযোগ দিয়েছি বলে তো এটা প্রতিবেশী দেশ বা যার স্বার্থ আছে সে এটাকে ব্যবহার করবে। দেখুন, আমি প্রোক্লেমেশনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে একটা ছুটন্ত ট্রেন, অলরেডি স্টেশন থেকে লিভ করেছে। এখন বিভিন্ন কামরার মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, ওইটা চাই। ভাগ্য ভালো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বলেছে, ঠিক আছে আমরা একটু, না হলে তো এটা আরও বেশি মানে বিশৃঙ্খলার দিকে যেত। ঠিক আছে, এখন কথা হলো যে ভারত চাইবে না, কারণ ভারতের এটা একটা নৈতিক একটা বিষয় আছে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার। হ্যাঁ, এটার থেকে মনে হয় ভারত সরে আসবে। সুতরাং ওনাকে আনা, শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা কিন্তু এখন মেজর ইস্যু নয়। সামনে মেজর ইস্যু হচ্ছে ইলেকশন।
সুতরাং আপনি যদি ওইদিকে মেইন এফোর্ট দেন, ওইদিকে যদি আপনি বেশি আগ্রহ, ওইদিকে যে এনার্জি আপনি ঢালেন, তাহলে তো আসল কাজে আপনি এইটাই হচ্ছে আমাদের সমস্যা। যেখানে অন্ধকার সেখানে আমরা লাইট দিচ্ছি না। এটাকে বলে স্ট্রিট লাইট ইফেক্ট। স্ট্রিট লাইট ইফেক্ট হচ্ছে ওই এক মাতাল অন্ধকারের মধ্যে চাবি খুঁজছে, তো ওই পাশে পুলিশ এসে বলছে যে কি ব্যাপার, তুমি কি করছো? যে আমি চাবি খুঁজছি, আমার চাবি হারিয়েছে। কয় চাবি ওখানে খুঁজছো কেন? সে চাবি খুঁজছে হচ্ছে সরি একটা লাইটের নিচে, লাইট পোস্টের নিচে। বলে চাবি তুমি কোথায় হারিয়েছো? সে অন্ধকার দেখালো যে ওই জায়গায় চাবি হারিয়েছে। চাবি হারিয়েছো ওখানে, আর তুমি এখানে আলোর নিচে খুঁজছো, কারণটা কি? আমি ওখানে যে খুঁজবো লাইট কোথায়? তা ব্যাপার হচ্ছে এরকম, দিস ইজ কল স্ট্রিট লাইট ইফেক্ট। সো আমাদের রাজনীতিতে এখন স্ট্রিট লাইট ইফেক্ট চলছে। যেখানে প্রয়োজন আলো দেওয়ার সেখানে আমরা আলো দিচ্ছি না। অনেক অপ্রাসঙ্গিক মানে অযৌক্তিক বিষয় নিয়ে আননেসেসারি আমরা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করছি। এই কারণেই আমার মনে হয় যে বিপ্লবের আসলে অনেক কিছু আমরা নষ্ট করে ফেলছি। বিপ্লবের যে একটা আদর্শ, বিপ্লবের যে চেতনা, উপকরণ, সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে এক ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভূ রাজনীতির সমীকরণটা নতুন বছরে কেমন দেখতে পাচ্ছেন? ভূ রাজনীতিকে আমি দুই ভাগে ভাগ করতে, একটা হলো ভারতের সাথে আর একটা হলো মিয়ানমারের সাথে। প্রথম আসে মিয়ানমার, বিকজ মিয়ানমার অত্যন্ত বার্নিং ইস্যু এখন। মিয়ানমারে দেখেন আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন লিগ অফ আরাকান, যাদের রাজনৈতিক সংগঠন, এটারই মিলিটারি অর্গানাইজেশন হচ্ছে আরাকান আর্মি, তারা কিন্তু রাখাইনের মানে 17টা শহরের মধ্যে 15টা শহর দখল করে নিয়েছে। বাকি আছে রাখাইনের যে রাজধানী সিতুয়ে। সিতুয়েকে বলা হয় মিয়ানমারের অর্থনীতির পানির কল। এটা টেপ অন করলে যেমন পানি পড়ে ওই রকম। এখান থেকে দুইটা মানে কায়েকফু থেকে দুইটা পাইপলাইনের মাধ্যমে চীনে প্রচুর পরিমাণ মানে গ্যাস এবং তেল যায়। চীনের এনার্জি সিকিউরিটি বিশাল অংশ কিন্তু এখান থেকে সমর্থন মানে সাপোর্ট করে। এখন এর মধ্যে শুধুমাত্র সিতুয়ে কোনোভাবে কিন্তু জান্তা সরকার ছাড়তে চাইবে না, কিন্তু আমাদের ওইটা বিষয় না। এটা নিয়ে গন্ডগোল আছে। এর মধ্যে গত মাসেই তা আপনার আরাকান আর্মির প্রতিনিধিকে চায়না বুসানে ডেকে নিয়ে গেছে, নিয়ে বলছে ভাই আমাদের সাথে এখন কি এগ্রিমেন্ট আছে। এখন চীন, আরাকান আর্মি এবং জান্তা সরকার একটা ত্রিপাক্ষিক একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছে। ওখানে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম করেছে আমাদের দুইটা জায়গায়। একটা হচ্ছে রোহিঙ্গারা, আর হলো বাংলাদেশ গভর্নমেন্ট। রোহিঙ্গারা করেছে কি, তারা মানে এই বছর গত বছর 10ই জানুয়ারিতে তারা বড় অপারেশন লঞ্চ করে 1027। এই অপারেশনটা যে লঞ্চ করে থ্রি ব্রাদার অ্যালায়েন্স, তখন রোহিঙ্গাদের সামনে দুইটা চয়েস ছিল যে তারা আসলে বীর মুক্তিযোদ্ধা হবে নাকি মানে কুখ্যাত রাজাকার হবে। তো কোনো কারণ আমরা বুঝলাম না, তারা রাজাকারের পথটাই বেছে নিল। যতগুলি বড় বড় রোহিঙ্গা অর্গানাইজেশন আছে সবগুলি জান্তা সরকারের পক্ষে চলে গেল এবং রাজাকারিত্ব বজায় রাখলো। এবং এই গত সপ্তাহে প্রায় 20-22 জন আরাকান আর্মিকে হত্যা করেছে আরসার লোকজন। আরসা বলেন, আরএসএফ বলেন, যতগুলি বড় গ্রুপ আছে। এটা হলো তাদের এক ধরনের মানে স্টুপিডিটি আমি বলবো। এখন তাদের তো কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এত নির্লিপ্ত থাকলো, এত নির্বিকার থাকলো, এত অজ্ঞতার ভিতর ডুবে থাকলো, মানে এটা খুবই অবাক হওয়ার মতো বিষয়। বাংলাদেশ, আমি আজ থেকে প্রায় 1 বছর আগেই বিভিন্ন টকশোতে বলেছি বাংলাদেশ গভর্নমেন্টের উচিত 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা, যেখানে মায়ানমার জান্তা সরকারের সাথে, তারপরে প্রবাসী সরকারের সাথে, আরাকান আর্মির সাথে ল্যাটারালি মানে এই সম্পর্কটা এস্টাবলিশ করার কথা ছিল। কোনো দিনই কিছু করলো না। মানে বললো যে চায়না আমাদেরকে হেল্প করবে, ভারত নেভার, কোনো দিনই চায়না এবং ভারত আমাদেরকে হেল্প করেনি। রোহিঙ্গা প্রশ্নে এ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয় নাই। তাহলে কি মানে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা পড়াশোনা করেন, তাদের নিয়ে আমি তাদের দেশপ্রেম নিয়ে আমি রীতিমতো সন্দিহান। প্রত্যেক বছর আমাদের 70 থেকে 80 হাজার কোটি টাকা এদের পিছনে খরচ করতে হচ্ছে। কত কিছু করার ছিল, আমি পাবলিকলি অনেক কিছু বলতে পারছি না, অনেক কিছু করার ছিল। এর মধ্যে কিন্তু রোহিঙ্গা সমাধান করা যেত যদি আরাকান আর্মির সাথে আমরা প্রথম থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন এখনও আছে। কেননা যেমন মিয়ানমার যেমন চায়নার জন্য গেটওয়ে, অর্থনীতি, রাজনীতি, কূটনীতির জন্য, তেমনি রাখাইনের জন্য কিন্তু একমাত্র গেটওয়ে বাংলাদেশ। রাখাইনের দুইটা প্রতিবেশী, বে অফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশে তাদের আসতেই হবে। সুতরাং এখনও যদি সরকার স্বপ্রণোদিত হয়ে একটু উদ্যোগ নিয়ে আরাকান আর্মিকে নৈতিক সমর্থন, লজিস্টিক্যাল সাপোর্ট এগুলো যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু এখনও একটা বড়দান যাবে। যা হয়েছে আমরা এখন তোমাদের সাথে একসাথে কাজ করতে চাই, ভবিষ্যতে রোহিঙ্গার বিষয়টা যেনই হয়। এখন রাখাইনে আরাকান আর্মি যারা চাচ্ছে বামার এবং রোহিঙ্গা সবাইকে আরাকান থেকে বিতাড়িত করবে। এবং এই যে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন করে জটিলতা তৈরি হচ্ছে কিনা, নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে কিনা, সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, আড়াইল নিবেদিত দেশ সম্প্রতিকের এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, বর্তমান সময়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরোটাই আসলে আরাকান আর্মির দখলে। সেই জায়গা থেকে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা বাংলাদেশের জন্য? নতুন করে আমরা দেখছি রোহিঙ্গারাও বাংলাদেশে ঢুকছে। ঝুঁকি যা হবার তা তো হয়ে গেছে, অলমোস্ট বড় ড্যামেজটা হয়ে গেছে। তারপরে যেটা ঝুঁকি রয়ে গেল, যে সেটা হচ্ছে যে এই গত জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে প্রায় 70 থেকে 80 হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। দেখুন, আমরা এটা আসলে হ্যান্ডেল করতে পারছি না। ওখানে যদি আপনি হাতে হাত দাঁড়িয়ে থাকেন, তারপরে ফাঁক গলে রোহিঙ্গারা প্রবেশ করে যাবে। গত সপ্তাহের একটা ঘটনা বলি, 300 জন রোহিঙ্গা নিয়ে একটা নৌকা মালয়েশিয়ায় গিয়েছিল। মালয়েশিয়ায় যখন পৌঁছেছে, ওরা তাদেরকে খাবার পানি দিয়ে আবার তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এরকম কিছু করলাম না। তাহলে এই যে এত বড় একটা বর্ডার, 270 কিলোমিটার একটা বর্ডার, এই বর্ডারের ফাঁক গলে একটা নদী, এইটা পার হয়ে কিভাবে আপনার এতগুলি রোহিঙ্গা প্রবেশ করলো? এই ব্যর্থতার দায় কে নেবে? মানে এটা 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 খুবই উদ্বেগজনক নয়? দ্বিতীয় বিষয় হলো যে এখন কিন্তু আরাকানের যে ইউএল এর নেতা জেনারেল নায়ং, সে কিন্তু মহানায়ক মিয়ানমারে, এবং অন্যান্য যে প্রভিন্সগুলি, 7টা প্রভিন্স আছে, সবাই কিন্তু এখন আরাকান আর্মিকে ফলো করছে। আরাকান আর্মি আজ থেকে প্রায় 1.5 যুগ আগে 26 জন কর্মী নিয়ে, যুবককে নিয়ে আরাকান আর্মি শুরু হয়েছিল। এখন 40,000 একটা বিশাল মানে শক্তিশালী একটা বাহিনীতে পরিণত হয়েছে। সুতরাং এখন আমাদের উচিত খুব তাড়াতাড়ি আরাকান আর্মি বা জেনারেল নাইয়ংয়ের সাথে যোগাযোগ করে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেটেল করে নেওয়া। এটা কিন্তু খুবই ইজি, এবং তারা কিন্তু উন্মুখ হয়ে আছে বাংলাদেশের কাছে এরকম একটা প্রস্তাবের জন্য। কিন্তু আমি জানি না যে কি কারণে বাংলাদেশ সরকার এটাকে এভাবে হ্যান্ডেল করছে না। তো তারা সবসময় ভারত মানে সহযোগিতা করবে, দিস আর অল বুলশিট। এটাকে একেবারে খুব নিম্নমানের চিন্তাভাবনা, কূটনৈতিক চিন্তাভাবনা ছাড়া আমি কিছুই মনে করি না। কিছুদিন আগে আপনার 6 জাতি, প্রত্যেকটা দেশে যেখানে রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে আলোচনায় বসেছিল। সেখানেও গিয়ে একই ধরনের কথা, সেফ জোনের কথা বলা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেফ জোন কি এত সহজ? এর জন্য আপনার সাধারণ পরিষদে প্রস্তাব তুলতে হবে, নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ করতে হবে, তারপরে একটা এলাকা তৈরি করতে হবে, সেখানে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর। এত সহজ জিনিস না এগুলি। কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী মানুষকে আমরা এই কাজগুলির কাজে লাগাতে পারতাম। কিন্তু আমি হতাশ যে আসলে কিছুই হলো না। এবং আর যত দিন যাবে, ওই আর এখনো 6 লাখ কিন্তু রোহিঙ্গা আছে, শুধু সময়ের অপেক্ষা। আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আমরা আসলে এত বেশি খারাপ নজির স্থাপন করেছি যে আমরা মানবতার বাবা মা সেজে বসছি। কিন্তু আসলে ওই নিজের টাকায় তো করতে হয় না, গরিব মানুষের, জনগণের টাকায় করতে হয়। তো এই জন্য কারো আসলে মর্মবেদনা নাই। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য একটা বিষয় আর কি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পথে? বাংলাদেশ ভারত সম্পর্ক আমি বলবো যে এটা একেবারেই স্বাধীনতার পর থেকে অদ্যাবধি এটা একেবারে লগার হেডেড বলতে, মানে একেবারে ডেড এন্ড, একেবারে মানে গিরিখাতের কিনারে যেরকম গেলে মানুষের মধ্যে কাজ করে, এরকম একটা জায়গায় গেছে। দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্কটা স্বাধীনতার পর থেকে, আমি 3টা উদাহরণ দিই। 1975 সালে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো, তখন কিন্তু বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার সমর সেন, উনি এসে খন্দকার মোস্তাক সরকারের সাথে বললেন যে 15ই আগস্ট আমাদেরকে যতই ব্যথিত করুক না কেন, আমরা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাই ভালোভাবে। আবার 2001 সালে ব্রজেশ মিত্র, এবং আমি 3টা সময়ের কথা বলি, 3টা কিন্তু বিএনপির সময়ে। হ্যাঁ, বিএনপির সময় ব্রজেশ মিত্র আসলেন নিরাপত্তা উপদেষ্টা, তিনি এসে একই ধরনের কথা বলেন, পরিস্থিতি যাই হোক আমরা কন্টিনিউ করব। আবার 91 সালে মুচকন্দ উবে, উনি সাবেক সচিব, উনি আসছিলেন, এসে কিন্তু একই ধরনের কথা বলেছেন। এইবার একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, যে এবার ভারতের রেসপন্সটা একেবারেই কোল্ড শোল্ডার, একেবারেই তারা মানে আগ্রহী না, বোঝা যাচ্ছে। এবং এখানে শুধু রাজনৈতিক দল না, রাষ্ট্র, ভারতীয় সরকার, রাজনৈতিক দল, জনগণ সবাই একসাথে বাংলাদেশ বিরোধিতায় কাজে লাগিয়েছে। এর কারণ হচ্ছে সামনের ভারতের নির্বাচন। এই হিন্দুত্ববাদী চেতনা, মানে ভারত বাংলাদেশে একটি মুসলিম জঙ্গি রাষ্ট্র, এরকম যদি ব্র্যান্ডিং করা যায়, তাহলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে এটার বিজেপি। 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার মতো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, যাকে আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, উনিও দেখলাম যে আরে আমি তো পিছায় যাচ্ছি, মার খেয়ে যাচ্ছি, সুতরাং উনিও দেখি জাতিসংঘ ডাকো। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত সেপ্টেম্বরে, এবং গত 2 সপ্তাহ আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তাদের মতো নেতা নেত্রী, যাদের কাছে আমরা আশা করেছিলাম যে তাদের ধর্ম নিরপেক্ষতা সহ অন্যান্য জিনিসগুলি যাদের মধ্যে আছে, তাদের এখন মানে এই সময়ে এমন মন্তব্য করা মোটেই কাঙ্ক্ষিত না।
কিন্তু তারা করে যাচ্ছে। ওয়ারাজ আপনার এই কিছুদিন আগেও দেখা গেল যে মিডিয়া মানে প্রপাগান্ডাতে ভারত বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার 1 এক নম্বর দেশ। তারপরে আপনার এই যে রিলিজিয়াস রাইট, ইউএন কনভেনশন অন রিলিজিয়াস রাইট, এই ক্ষেত্রে ভারত মানে রিলিজিয়াস রাইট ভঙ্গের ক্ষেত্রে, অধিকার ভঙ্গের ক্ষেত্রে ভারত সবার আগে এগিয়ে আছে। সুতরাং নিজেদের এত সমস্যা, তবে এবার একটা চমৎকার খেলা শুরু হয়েছে, সেটা হলো চায়না যে নতুন বাঁধ করতে যাচ্ছে ইয়ারলাং রিভারে, এটা কিন্তু প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট, $137 বিলিয়ন। হ্যাঁ, এইবার কিন্তু ভারতের মানে 12টা বাজে 13টাতে পড়বে। এটা দেখুন, এটা অরুণাচল মানে চায়না ইয়ারলাং নদীটা, ওখানে যারা এটা গত 25 ডিসেম্বর ডিক্লেয়ার করেছে চায়না কিন্তু এটাতে সরে আসবে না। এখন প্রবলেম হবে এই যে আপার আইপিআরএনের দেশ হিসেবে চায়না যে সুবিধাটা নেবে, এর ভোগান্তি যা আছে তার কিন্তু শুরুতে আসবে ভারত, আমরাও ভোগান্তির মধ্যে পড়বো। দ্যাটস ট্রু। কিন্তু জনাব শামীম কামাল, আমরা বিগত সময় যেমনটি দেখেছি চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন, কিংবা বর্তমান সময় আমরা যেমনটি দেখছি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাথা ব্যথার কারণ হচ্ছে সবসময় বিকজ ভারত এবং পাকিস্তান হচ্ছে চিরবৈরী, মানে তারা মানে কখনোই নিজেকে ওই আমরা গল্প শুনতাম যে ওই যখন পাকিস্তানে একটা সন্তান জন্ম দেয়, এক কানে আজান দেয় আর এক কানে মানে বলে যে ইউ আর বর্ন টু ফাইট ইন্ডিয়া। ইন্ডিয়া তো তাই। হ্যাঁ, তো সুতরাং এই যে মানসিকতা, সুতরাং আমাদের সাথে একচ্ছত্রভাবে ভারতের যে সম্পর্ক ছিল, এইটা কোনোভাবে বিঘ্নিত হয়ে পাকিস্তানে যাক, এটা ভারত কোনোভাবে মেনে নেবে না। এবং সেক্ষেত্রে প্রয়োজন পড়তে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে রাখতে চায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত বছর তাদের ভারতের 2023-এ ভারতের রপ্তানি ছিল 777 বিলিয়ন। হ্যাঁ, এখানে বাংলাদেশে আসছে কিন্তু আপনার 13 বিলিয়ন। এটা তাদের যে মোট রপ্তানি তার কিন্তু 1.5 খুবই সামান্য একটা অংশ। ভারত এই ঝুঁকিটা নিতে রাজি হয়েছে যে আমি এই আর্থিক ক্ষতি স্বীকার করবো, কিন্তু বাংলাদেশকে সাহায্য করবো। সে এইরকম একটা অবস্থায় এখন গিয়েছে, ভারত গিয়েছে। এবং ভারত চাইছে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পাকাপোক্ত কোনো কিছু করা। দে আর ওয়েটিং যে নেক্সট গভর্নমেন্ট কারা আসে, এবং নেক্সট গভর্নমেন্ট যে আসবে মানে 75-এর পরে, তারপরে 2001-এ, তারপরে আপনার 91-এ বিএনপি সরকার কিন্তু ছিল। বিএনপি সরকারের সময় কিন্তু ভারত তার স্বার্থ ঠিকই আদায় করে নিয়েছে, এটা স্বীকার করুক না করুক নাই, ঘটনা কিন্তু যা তাই ঘটেছে। সুতরাং ভারত যেহেতু তাদের সাথে স্বার্থ রক্ষা করে, সুতরাং তারা ওয়েট করছে যদি সামনে বিএনপিও আসে, তাদের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে, ভারত নির্ভরতার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হতেও পারে। সুতরাং সেই দিকে ভারত তাকিয়ে আছে। এই জন্য আমার মনে হয় যে সামনে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখুন ভারতের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, হচ্ছে। স্মরণকালের মানে মূল্য হ্রাস হয়েছে রুপির, এখন হলো গিয়ে 85.96 রুপি পার ডলার। এটা কিন্তু গত 3 মাসের মধ্যে, গত 3 মাসে কন্টিনিউয়াসলি এটা কমে যাচ্ছে, তাদের জিডিপির কমে যাচ্ছে। তারপরেও এবং পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, হাহাকার শুরু হয়েছে। তারপরে কিন্তু ভারত এই বিষয়টাকে ঝুঁকির ক্যালকুলেটেড একটা রিস্ক নিচ্ছে, তাও বাংলাদেশকে সাহায্য করে সারবে। এই গত সপ্তাহে দিল্লিতে অটো পার্টস রপ্তানির মানে করবে না বাংলাদেশে। এখন এই একটা জায়গায় আমরা যদি ধাক্কা খেয়ে সোজা হতে পারি, আমাদের বিকল্প খুঁজতে হবে, আমাদের বিমস্টেকে যেতে হবে, আমাদের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যেতে হবে। এই জিনিসটা আমরা কোনোদিনই একদিকে আমরা তাকিয়ে আছি। কেন এতদিন মিয়ানমার হয়ে আমরা চায়নার দিকে গেলাম না, আমরা আসিয়ানের দিকে গেলাম না? অগ্রসর হবার কতটা সুযোগ রয়েছে? বিগত সময় আমরা দেখেছি ভারতও কিন্তু প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। না, অগ্রসরই তো বললাম যে আপনাকে স্ট্র্যাটেজি আপনাকেই ঠিক করতে হবে। এখন মানে চায়না এটা কথা হচ্ছে উ মানে হলো বিপদ আর জি মানে হলো সম্ভাবনা। এখন ভারত যদি ব্লক করে দেয় তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে না। আমার আজকে পেঁয়াজ, আমার যদি রসুন, আমার আলু যদি আমি ভারত থেকে না পাই, পাকিস্তান নিয়ে আসবো, অসুবিধা। আমার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে নিয়ে আসবো, এখানে বাধা দেওয়ার তো কিছু নাই। তো এইটা কিন্তু চায়নার সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক হতে পারে, বা চমৎকার চায়না উন্মুখ হয়ে বসে আছে। এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হয়তো বা নেক্সট উইক অথবা একটা সময় যাচ্ছেন চায়নাতে। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে, আমাদের বিকল্প খুঁজতে হবে। আমরা কেন একদিকে তাকিয়ে আছি, আরেকদিকে এক চোখকে খুলে রেখে আরেক চোখে অন্ধ হয়ে যাচ্ছে? আসলে বিকল্পী সমাধান দেখছেন। অবশ্যই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি RIL নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।